আর ওয়েলকাম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ বিংলিশ উইথ সৌরভ স্যারে। তা আমি একটি সিরিজ শুরু করেছিলাম পার্টস অফ স্পিচের উপরে। তার এর আগে 8টি পার্টস অফ স্পিচ একটি ভিডিওতে বোঝানো ছিল এবং তারপর আলাদা আলাদা করে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের উপর একটি করে ভিডিও আসছে। প্রথমে নাউনেরটা দিয়েছিলাম, আজ দিচ্ছি ভার্বের বিষয়। তো শুরু করছি। ভার্ব কি জিনিস, ভার্বের ডেফিনেশন ছোট্ট করে যদি বলি, a verb is a doing word. ভার্ব এমন একটি শব্দ যার দ্বারা কাজকে বোঝায়। It is a word indicating an action, an event or state. এটি এমন একটি শব্দ যার দ্বারা আমরা কোনো কাজ, ঘটনা বা অবস্থাকে বোঝাতে পারি। It is called the heartbeat of a sentence, অর্থাৎ একটি বাক্যের হৃদস্পন্দনকে বলা হয়। কেন বলা হয়? কারণ একটি বাক্যের এর গুরুত্ব অনেকটাই। যখন আমরা টেন্স জিনিসটা শিখব তখন বুঝবো যে বাক্যটার ধরন, প্রকৃতি সবকিছুই বেশিরভাগটা ভার্বের উপরে নির্ভর করে। The word verb derived from Latin word verbum. verbum শব্দ থেকে নেওয়া হয়েছে ল্যাটিনের এবং এটার মিনিং গিয়ে দাঁড়াচ্ছে ওয়ার্ড। বেশ ইন্টারেস্টিং। verbum শব্দেরই অর্থ ওয়ার্ড, অর্থাৎ শব্দ, সেখান থেকে নেওয়া হয়েছে। এক্সাম্পল যেরকম প্লে, রান, গ্রো, ইজ, অ্যাম, এর মধ্যে সাহায্যকারী ভার্ব, মেন ভার্ব সবই আছে। এবার এগুলো আলাদা আলাদা করে বুঝবো। তো ডেফিনেশন তো বুঝলাম, এবার ভার্বের ধরনটা বুঝি। ধরন কয় ধরনের হয়, এই নিয়ে অনেক বই অনেক রকম পাবে এবং অনেক রকম পাওয়ার অর্থে হচ্ছে সবকিছু একসাথে অ্যাকুমুলেটেডলি দেওয়া থাকে না। প্রবলেমটা এখানে হয়, বইগুলোতে খুঁজে পাওয়া মুশকিল হয়, তাই আমি এখানে সবগুলোকে অ্যাকুমুলেটেড করে দিয়েছি। এবার এরও কিছু কিছু বিক্ষিপ্ত কিছু নাম রয়েছে যেগুলো সাধারণ ইউজ একটু ডিফারেন্সের জন্য আলাদা নামকরণ জাস্ট করা হয়। তা সেগুলো নিয়ে ছোট্ট ছোট্ট আলাদা একটা পার্ট ভিডিও থাকবে, কিন্তু এখানে যেটা থাকবে কমপ্লিট ভার্বের মেন ফিচার্সগুলো অবশ্যই থাকবে। এটা কমপ্লিট ভার্বের মেন ফিচারকে 5টা সেটে মোট ভাগ করা যেতে পারে তাদের ব্যবহার, গঠন এসবের জন্য। তো এগুলোর জন্য আলাদা আলাদা করে ভিডিও আবার বিক্ষিপ্তভাবে থাকবে, সেখানে আরও ডিভিশনগুলোকে খুব ভালোভাবে ডিসকাস করা থাকবে। তা আজকে যে 5টা সেট সেই অনুযায়ী এটা আলোচনা চলবে। প্রথম সেট প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ফিনিট ইনফিনিট, চতুর্থ রেগুলার ইরেগুলার, পঞ্চম স্টেট আর ইভেন্ট। মডার্ন ভার্ব অনুযায়ী স্টেট ইভেন্টকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয় মডার্ন গ্রামার অনুযায়ী। তো এক এক করে সেটগুলোকে আলোচনা করছি। প্রথম ভার্ব সেট 1 প্রিন্সিপাল ভার্ব, তার এক নাম লেক্সিক্যাল, আরেকটি নাম মেন ভার্ব, এবং অক্সিলারি ভার্ব তার আরেকটি নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তো শুরু করছি ডেফিনেশন। প্রথম প্রিন্সিপাল ভার্বে, when a verb expresses its meaning without the help of any other verb, it is called principal verb. যখন ভার্ব তার অর্থ অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই প্রকাশ করে দিতে পারে তখন তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। অর্থাৎ নিজেই সমর্থ, আমার অন্যের সাহায্যের দরকার নেই, প্রধান প্রধান শব্দ এগুলোকে বলা হয়। অর্থাৎ ভার্বে একমাত্র এই শব্দটি ব্যবহার হবে তখন সেটি প্রিন্সিপাল। দ্বিতীয় দুটো ভার্ব থাকলে হয় না, একটি ভার্ব একা ব্যবহৃত হলেই সেটি প্রিন্সিপাল ভার্ব হয়ে ওঠে। এক্সাম্পল হিসাবে যেমন হি ইজ এ বয়, সে একটি বয়। এখানে ইজ আমরা বলতে পারি অক্সিলারি ভার্বের ক্যাটেগরিতে পড়ে, কিন্তু যেহেতু একা সিঙ্গেল ভার্ব রয়েছে তবে অবশ্যই আমাকে এটি প্রিন্সিপাল ভার্ব বলতে হবে। দে ইট এ ম্যাঙ্গো, তারা একটি আম খাচ্ছে। তো এখানে ইট শব্দটি একা রয়েছে, ভার্ব কাজ, তাই এটি প্রিন্সিপাল ভার্বের ক্যাটেগরিতে পড়ে। অক্সিলারি ভার্বের কাজটা কি দেখো, an auxiliary verb helps a principal verb in expressing its meaning. অক্সিলারি ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তার অর্থকে প্রকাশ করার জন্য, এর নিজের একা অর্থ নেই। তা এখানে যেইটা থাকছে দেখো, হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, এখানেও ইজ আছে। দে উইল গো, উইল, তো এখানে সাহায্যকারী ভার্ব। এবার উপরের ইজের সঙ্গে এই ইজের তফাৎটা হচ্ছে দেখো, ওখানে উপরে যে প্রিন্সিপাল ভার্বের যে সেটটা রয়েছে সেখানে ইজের সাথে অন্য কোনো ভার্ব নেই, কিন্তু দ্বিতীয় যে অক্সিলারি ভার্ব রয়েছে হেল্পিং ভার্ব, সেখানে হি ইজের সাথে আরেকটি শব্দ রয়েছে রানিং। রানিংটা হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের সাথে যদি ইজ বসে যায় তখন সেটি হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব। আর যখন ইজ একা থেকে যাচ্ছে আমি আর এগুলো, তখন সেটাই আবার মেন ভার্ব হিসাবে কাজ করছে। এটা মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট আসি সেট 2 এবার। তার আগে বলিনি টাইপস অফ অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব কয় ধরনের হয়। দেয়ার আর 2 টাইপস অফ অক্সিলারি ভার্ব, দুই ধরনে এদের ভাগ করা হয়ে থাকে প্রধানত, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি।
তো প্রাইমারি অক্সিলারির মধ্যে আমাদের খুব পরিচিত ভার্বগুলোর নাম ধরে ধরেই পড়লেই মনে চলে আসে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্বে কি কি রূপ আছে সেই রূপগুলো দেখা যাক। বি, বিন, বিইং, অ্যাম, ইজ, আর, ওয়াজ, বা এই যে শব্দগুলো ব্যবহার হয় এগুলো সবগুলোকে বলা হয় একসাথে বি ভার্বে ক্যাটাগরিতে পড়ে। হ্যাভ ভার্বের ক্যাটাগরিতে কি কি আছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, এই ধরনের শব্দগুলো হ্যাভ ভার্বের ক্যাটাগরিতে। আর ডু ভার্বের ডু, ডিড, ডান এবং ডাজ, এই তিন টাইপের ক্যাটাগরি প্রাইমারি বা প্রিলিমিনারি অক্সিলারি ভার্বকে ভাগ করা হয়ে থাকে। এরপরে আসছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি নামটাকে আমরা মোডালস বলেও ডাকা হয়। এগুলোর বিশেষত্ব হচ্ছে যে এরপরে ভার্বের মূল রূপটাই বসে, আর কিছু বসে না। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, এ ধরনের অনেক আছে আরো। এগুলি হলো মডেল অক্সিলারি উদাহরণ। তো এবার চলছি সেট টু। সেট টু এ আমাদের কাছে রয়েছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের ডিফারেন্সটা। তো ট্রানজিটিভ কাকে বলে সেটা দেখা যাক। এ ট্রানজিটিভ ভার্ব টেকস অ্যান অবজেক্ট। একটি ট্রানজিটিভ ভার্ব একটি অবজেক্ট গ্রহণ করে। অবজেক্ট কি? যেটা ভার্বের সাথে সরাসরি সম্পর্কিত রয়েছে, ভার্বের সম্বন্ধেই কিছু ব্যাখ্যা করে। এটাকে খুব একটা শর্ট ট্রিকের দ্বারা আমরা ধরতে পারি, দেখাবো এখনই। আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি? অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব ডাজ নট টেক অ্যান অবজেক্ট। এখানে অবজেক্টের দরকার পড়ে না, অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করে দেয়। যেমন দুটি উদাহরণ তুলনা করি, এখানে ক্লিয়ার হবে কি করে আমরা ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ ধরবো। এটা একটা ট্রিক রয়েছে, সেই ট্রিকটা আমি তোমাদের এখনই বলবো। হি হ্যাজ বট এ ফিশ। এখানে ভার্বটি মেন ভার্ব হচ্ছে বট, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে এই বট একে কিভাবে করা যায়, কিভাবে বুঝবো এটা ট্রানজিটিভ, আমি এখনই তোমাদের ব্যাখ্যা করছি। নেক্সট হচ্ছে দ্য বয়েজ ফ্লাই কাইটস। ফ্লাই শব্দটি এখানে ট্রানজিটিভ। এদিকে আবার রূপটা দেখো, দ্য গার্ল ইজ স্মাইলিং, দ্য বার্ডস ফ্লাই। স্মাইলিং ওখানে ইন্ট্রানজিটিভ, বার্ডস এর পাশে ফ্লাই, এখানে আবার ফ্লাইটি ইন্ট্রানজিটিভ। কেন? এই টেকনিকটা এখনই তোমাদের দেখাচ্ছি। দেখো টেকনিকটা হচ্ছে কোয়েশ্চেন দ্য ভার্বস উইথ হোয়াট। ভার্বটিকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো। হি হ্যাজ বট, প্রশ্ন কিভাবে করব দেখো প্রশ্নটা, হোয়াট হ্যাজ হি বট। যদি প্রশ্ন করে উত্তর কি, সে কি কিনে দিচ্ছে, উত্তর হচ্ছে ফিশ। অর্থাৎ উত্তরটি আমি পেলাম ওই অংশে, ভার্বের পরে অংশে, সেই কারণে ওই অংশটি অবজেক্ট বলা হয়। যদি উত্তরটা পাওয়া যায় তাহলে সেই অংশটি অবজেক্টে দাঁড়ায় এবং সেটি ভার্বের পরে হয়। দ্বিতীয় প্রটাকেও যদি আমি এভাবে প্রশ্ন করি, হোয়াট ডু দ্য বয়েজ ফ্লাই, ছেলেরা কি উড়াচ্ছে, উত্তর আবার আসবে কি কাইটস। তাহলে দেখো দুটো ক্ষেত্রে হোয়াট দিয়ে প্রশ্ন করার পর উত্তর পাওয়া গেল। কিন্তু এটাই যদি আমি ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে করি, হোয়াট ইজ দ্য গার্ল স্মাইলিং, মেয়েটি কি হাসছে, কি হাসছে এটা আবার কেমন কথা। হয়তো বলা হতো কিভাবে হাসছে, তাহলে হয়তো উত্তর হতো কি হাসছে। হোয়াট মানে তো কি, সুতরাং এখানে আনসার দিতে পারছি না। ইন্ট্রানজিটিভ এর অবজেক্ট নেই, তাই আমি আনসার দিতে পারলাম না। দ্বিতীয়টাও হোয়াট ডাজ দ্য বার্ড ফ্লাই, বা পাখিটা কি উড়ে, পাখিটা কি উড়ে, এখানেও সেই একইভাবে প্রশ্নটা যদি আসে কিভাবে উড়লে হতো, কি দিয়ে ওয়ার্ড দিয়ে বললে প্রশ্নটা আসে, উত্তরটা পাওয়া যায় না। তাই যেসব ভার্বে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা ট্রান্সিটিভ, আর না পাওয়া গেলে ইন্ট্রানজিটিভ। আশা করি বোঝা গেছে শর্ট ট্রিকটা। এবার ভার্ব সেট 4, ফিনিট ভার্ব এবং ইনফিনিট ভার্ব। তো ফিনিট ভার্বের ডেফিনেশন, এ ফিনিট ভার্ব শোজ সাবজেক্ট, এগ্রিমেন্ট অ্যান্ড টেন্স রিলেশন। একটি ফিনিট ভার্বের উপরে সাবজেক্টের প্রভাব পড়ে, টেন্সেরও প্রভাব পড়ে। টেন্স চেঞ্জ হলেও তার রূপের পরিবর্তন হয়, টেন্স অনুযায়ী সে নিজেকে পরিবর্তিত করে ফেলে। কিন্তু ইনফিনিট ভার্বের বিষয়ত্ব হচ্ছে ইনফিনিট ভার্ব ডাজ নট কমপ্লিট দ্য অ্যাকশন অফ এ ভার্ব। এ ভার্বের কাজটিকে পূরণ করে না, নট লিমিটেড বাই টেন্স, টেন্স দ্বারা পরিবর্তনযোগ্য নয় এটি, অ্যান্ড ইজ ইউজড ইন ইনফিনিটিভ ফর্ম। এবং এর ইনফিনিটিভ ফর্ম কি জিনিস এখন এক্সাম্পলে তোমাদের বোঝাচ্ছি। ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করা হয়। দ্য ফিনিট আর ইনফিনিটিভের এক্সাম্পলটাই দেখা যাক এবার। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এটি পরিবর্তন হয়েছে। মেন শব্দটি আমাদের মেন ভার্বটি হচ্ছে গো, সেখান থেকে এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, বা আমি বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এ দুটো নামে একে ডাকা যেতে পারে। ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, অর্থাৎ একটি সাধারণ কাজকে বোঝাচ্ছে যেটা ডেইলি অভ্যাসগতভাবে হয়। আরেকটি হয়েছে আই ওয়েন্ট টু স্কুল, এখানে পাস্ট টেন্স, গো থেকে হয়ে গেল ওয়েন্ট, অর্থাৎ গো শব্দটা একবার ইএস যুক্ত হয়ে পরিবর্তন হয়েছে টেন্স অনুযায়ী, পরে আবার পাস্ট টেন্সের জন্য আবার পরিবর্তন হয়ে ওয়েন্ট হয়েছে। তাই এগুলো পরিবর্তনযোগ্য ফিনিট ভার্বটা।
কিন্তু ইনফিনিটিভ ভার্বটা অপরিবর্তনীয়। We will win the match, we are ready to win, দেখো কোনো পরিবর্তন হয়নি, উইনটা উইনই আছে। He told us to quickly go there, এখানেও ভার্বটা মেন ভার্ব ফর্মে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে উইন উইন গো মেন ফর্মে আছে। এবার ইনফিনিটিভ ফর্মটা কি দেখো, যখনই পরিবর্তন হয় না সেটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ সাধারণভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝি বা জানি অনেক সময় কি হয় যে শুধু টু লাগিয়ে দিলেই ইনফিনিটিভ হয়, তা কিন্তু নয়। টু লাগালেই যে হবে তা না, এমন ভার্বের ফর্ম যে ভার্বের ফর্মটা পরিবর্তনযোগ্য নয় সেটাই হচ্ছে ইনফিনিটিভস। যেমন এখানে উইল একটি মোডাল টাইপের ভার্ব, তো এই ক্ষেত্রে কি হয়, যাই বসাই না কেন আমি, তাকে আমি ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ বেস ফর্মেই বসাতেই হবে, কোনো পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় উদাহরণটাও দেখো, এখানে টু, উইনের আগে টু এর পর ভার্বের কোনো রূপ পরিবর্তন করে না, প্রথম ফর্ম বেস ফর্মটাই বসে, এবং তৃতীয়টাও টু এর পাশে বেস ফর্মটাই বসেছে। এবার এদেরকে বলা হচ্ছে কি, বেয়ার, পাশে দেখো বেয়ার, অর্থাৎ এটা হচ্ছে টু ছাড়া ব্যবহৃত হয়। ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বুঝলে টু ছাড়া, এবং ফুল ইনফিনিটিভ কোনটি, যেটা টু এর সাথে বসে সেটা ফুল ইনফিনিটিভ। আর পরেরটা আছে টু এর সাথে বসেছে কিন্তু মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকে গেছে, কুইকলি। যখন এরকম ইনফিনিটিভের মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকে যায় তখন সেটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ ভার্ব। এটা সব বইয়ে পাবে না, তাই খুব ভালোভাবে এটাকে মার্ক করে নাও তোমরা। নেক্সট আসছি 5 নাম্বার সেট, স্টেট ভার্ব বা স্ট্যাটিক ভার্ব বলে কি আবার। The definition কি, state verb is one that describes a state of being, emotion, perceiving, অর্থাৎ এটি এমন একটি ভার্ব যেটা ব্যাখ্যা করে আমাদের অবস্থা, আমাদের মানসিক অবস্থা, এবং আমরা কি উপলব্ধি করছি সে আমাদের উপলব্ধিগুলোকে ব্যাখ্যা করে। Not normally used in continuous or progressive form, সাধারণত এদের কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করা হয় না। প্রোগ্রেসিভ মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, অর্থাৎ এদের সাথে আইএনজি যুক্ত হয় না এই ধরনের রূপগুলোর সাথে স্টেট ভার্বের ক্ষেত্রে। আর ইভেন্ট, অ্যাকশন বা ডাইনামিক ভার্বের নাম 3 রকম নাম রয়েছে। এটা কি, অ্যান ইভেন্ট ভার্ব শোজ দ্য পারফরমেন্স অফ অ্যান অ্যাকশন, যে কাজ করেছে সে কাজ করার যে পারফরমেন্সটা, আমাদের কাজ করার যে ফল, এগুলো দেখায়। তো ইট ডেসক্রাইবস হ্যাপেনিং, এটা একটা ঘটনা দেখায়, দ্যাট অকার্স ইন এ লিমিটেড টাইম, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, অ্যান্ড হ্যাজ এন বিগিনিং অ্যান্ড অ্যান এন্ড, এবং এর সাথে এর একটি শুরুও আছে এবং শেষও আছে। কাজটি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এরকম একটা পর্যায়ক্রমিক ব্যাখ্যা থাকবে। এবার উদাহরণ হিসেবে স্টেট ভার্বের কতগুলো ইমোশন বা আমি যে বললাম উপরে বিইং, পারসিভিং, এগুলো অনুযায়ী ভাগ করছি, কয়েকটি দেখা যাক। স্টেট ভার্ব পজেশন, সেন্স, ইমোশন, মেন্টাল স্টেট ব্যাখ্যা করা হয়। যে শব্দগুলো রয়েছে, প্রথমে পজিশনের নিচে দেখো হ্যাভ, ওন আছে, আমার, ওন, নিজের, এই ধরনের কথাগুলো পজিশন। সেন্সে হিয়ার, টেস্ট, সি, এই ধরনের যতগুলো আছে সব সেন্স। ইমোশন, লাভ, কেয়ার, আরও এই ধরনের যত মনের, যেটা ভালোবাসা, কেয়ার, যত্ন, এই ধরনের যতগুলো মনের আমি ইচ্ছা, মনের যে ইমোশন, আবেগ প্রকাশ করছি, সেসব শব্দগুলোই স্টেট ভার্বের আওতায় পড়ছে। মেন্টাল স্টেট অর্থাৎ আমার মানসিক অবস্থা, নো, থিঙ্ক, এই ধরনের শব্দগুলো পড়ছে স্টেট ভার্বের মধ্যে। এবার ইভেন্ট ভার্বের মধ্যে কোনগুলো পড়তে পারে, যেটা আগেই বলা হয়েছে, যে কোনো অ্যাকশন, কাজ, এবং তার আউটকাম, শুরু শেষ এরকম কিছু থাকবে। ড্র, অর্থাৎ যেখানে মুভমেন্ট হচ্ছে, আমার নিজের কাজের মুভমেন্ট করতে হচ্ছে আমাকে নিজে, সেইটা হচ্ছে ইভেন্ট। ড্র, সিং, থ্রো, তারপরে জাম্প, ক্ল্যাপ এবং রান, এগুলো বেশিরভাগ দেখবে মুভমেন্ট। ইভেন্ট ভার্ব হচ্ছে মুভমেন্ট করতে হবে তোমাকে, আর স্টেট ভার্ব বেশিরভাগটাই মানসিক পরিস্থিতির উপরে নির্ভর করে। দুটোর মধ্যে এটাই মনে রাখলে অনেক সহজ, যে একটি মানসিক অবস্থায় আর একটি আমার ফিজিক্যাল মুভমেন্টের উপরে। এই হলো 5টি ভার্বের সেট। তো আলোচনা শেষ হলো এখানে। নেক্সট থাকবে অ্যাডজেক্টিভের উপরে। এছাড়াও আরো অনেক কিছু থাকছে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। 50 ট্রিক্স উচ্চারণের, আমরা ইংরেজিতে অনেক সময় অনেক ভুল উচ্চারণ করি, তো সেই উচ্চারণ ভালো করে মনে রাখার জন্য 50টি ট্রিক তোমাদের জন্য আমি দেব, ছোট ছোট পার্ট করে করে, সেইগুলো ফলো করো, অনেক উপকার হবে। অনেক ভুল আমরা উচ্চারণ করি যেগুলো, তার মাধ্যমে অনেকটা ঠিক করতে পারবে তোমরাও। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক করো, আর দয়া করে সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো, বেল আইকন টিপে দাও, আমার সাথে থাকো। ধন্যবাদ সকলকে।